বলো দেখি এর আগের ক্লাসের আলোচনাগুলো সম্পর্কে একটু বলো দেখি, কি আলোচনা হয়েছিল একটু জানাও। স্যার, এর আগের ক্লাসে কৌণিক বেগ সম্পর্কিত কৌণিক আলোচনা বেগ হয়েছে। একজন বলো দেখি, কৌণিক বেগ কাকে বলা হবে? একজন বলো না বলতে। জি স্যার, পারবো স্যার। বেগ বলতে কাকে বুঝি? বলো, বেগ বেগ কিসের হার বলো। স্যার, সময়ের সাথে দূরত্বের। সময়ের সাথে দূরত্বের কি পরিবর্তনের হার, তাই তো? জি স্যার। বলো, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে বেগ বলি। তাহলে এবার তোমরা বলো দেখি, কৌণিক বেগ তাহলে কি? সময়ের সাথে কিসের পরিবর্তন? স্যার, কৌণিক সরণের পরিবর্তন। কৌণিক সরণের হার বা কৌণিক সরণের পরিবর্তনের হার, একে আমরা বেগ বলে থাকি, তাই না? তো একটু আহ, তোমরা দেখো যে কৌণিক বেগকে আমরা কিভাবে মেজার করেছি। একটা হচ্ছে একটি ঘূর্ণনরত বস্তু করা, এই ঘূর্ণনরত বস্তু করার যে কোনো এক মুহূর্তে, কোনো ক্ষুদ্র মুহূর্তে যদি সরণ ডেল্টা থিটা হয় কৌণিক সরণ, তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে এখানে কৌণিক সরণের পরিমাণ ডেল্টা থিটা আর সময়টা হলো ডেল্টা টি। তাহলে এটাই ধরে দিতে পারে কৌণিক বেগ, ডেল্টা থিটা বাই ডেল্টা টি। আবার যদি ক্যালকুলাসে লিখি সেটাকে এভাবে লেখা যায়, ক্যালকুলাসে ক্যালকুলাসে ডেল্টা টি টেন্ডস টু 0 হলে ওমেগাতে লেখা যায় লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল থিটা বাই ডেল টি, এটা হয়ে যায় ডি থিটা ডিটি ওমেগা। তাহলে তোমরা কি এটা স্পষ্ট দেখতে পাচ্ছ? ডি থিটা ডিটি, ডি থিটা ডিটি কে কি বলা হবে বলো তো? সময় সাপেক্ষে তোমরা কি শুনতে পাচ্ছ? কৌণিক সরণের পরিবর্তন। সময় সাপেক্ষে কৌণিক সরণের অন্তরজ বলা যাবে? জি স্যার। সময় সাপেক্ষে কার অন্তরজ? কৌণিক সরণের। কৌণিক সরণের অন্তরজ দেখে আমরা বলতে পারি কৌণিক বেগ দ্বারা প্রকাশ করি। এর এককটা কি বলেছি বলতো? এর একক কি হবে? কৌণিক সরণের একককে কি দিয়ে প্রকাশ করা হয়? স্যার, রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক সরণ হলে রেডিয়ান হবে, টাইম আছে তাই রেডিয়ান পার সেকেন্ড। আমরা সাধারণ বেগের একক কি হিসেবে প্রকাশ করি বলতো? স্যার, কোশ্চেনটা আরেকবার বলবেন? হ্যাঁ, সাধারণ বেগ মানে রৈখিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রৈখিক বেগ, মিটার পার সেকেন্ড। রৈখিক বেগকে আমরা প্রকাশ করি মিটার পার সেকেন্ড। তাহলে কৌণিক বেগ হলে রেডিয়ান পার সেকেন্ড। তো কখনো ক্যালকুলাসে যদি আমরা কৌণিক বেগ নির্ণয় করতে যাই তাহলে ডিফারেন্সিয়েট করব, থিটা এর ডিফারেন্সিয়েশন করব টাইমের সাপেক্ষে। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে। তোমাদের যদি এরকম হয়, যদি কৌণিক সরণ থিটা ইজ ইকুয়াল টু টি স্কয়ার প্লাস 2sp হয়, তবে ওমেগা ইজ ইকুয়াল টু হোয়াট? এটা ফাংশনের মাধ্যমে, যদি কোনো ফাংশনের মাধ্যমে আমরা দেখি যে কৌণিক সরণটাকে ফাংশন দিয়ে প্রকাশ করা হচ্ছে, তাহলে কৌণিক বেগটাকেও ফাংশন দিয়ে প্রকাশ করা যাবে। এবং সেটা হবে, বলো, ওমেগা ইজ ইকুয়াল টু সূত্র লিখবে, আমরা জানি ওমেগা হলো ডি থিটা ডিটি, কত হবে বলো? ডিটি অফ টি স্কয়ার প্লাস 2sp। ডিফারেন্সিয়েটটা জানো তো প্যাডা? ডিফারেন্সিয়েট করলে কি হবে? হ্যাঁ, টুয়াইস টি প্লাস 2। প্লাস 2 প্লাস 2, গুড, প্লাস 3 প্লাস 2। যদি যদি মনে হয় যে টাইম উল্লেখ আছে যে অমুক সময়ে কৌণিক বেগ কত হবে, তাহলে অমুক তাহলে টাইমের মান বসায় দিলে কৌণিক বেগ পাবে। অর্থাৎ কোনো বস্তু যদি অসম কৌণিক বেগে ঘুরতে থাকে
অসমকৌণিক বেগে নিয়ে ঘুরতে থাকলে তার বিভিন্ন সময়ে বিভিন্ন কৌণিক বেগ পাওয়া যাবে। সুতরাং আমরা যদি এখানে আদি কৌণিক বেগ বের করার চেষ্টা করি তাহলে তোমরা টাইমের মান কত বসাবে আদি কৌণিক বেগ পাওয়ার জন্য? আদি কৌণিক বেগ পাওয়ার জন্য টাইমের মান কত বসাবে বলে ধরো? স্যার আদি কৌণিক বেগ কি? আদি পাওয়ার জন্য যে কোনো আদি রাশি পাওয়ার জন্য টাইমটাকে জিরো বসাতে হয়। তো টাইমটা যখন জিরো বসাবো তখন সেটা আদি কৌণিক বেগ হয়ে যাবে। আবার যদি বলি বলো তো 2 সেকেন্ড পরে কৌণিক বেগ কত, তাহলে কি হবে বলো? স্যার 6। 2 সেকেন্ড পরে টাইমের মান বসাবে, এখানে 6 হয়ে যাবে, 6 রেডিয়ান পার সেকেন্ড, তাই না? টাইমটা 2 বসাবে, এখানে 6 হয়ে যাচ্ছে রেডিয়ান। সুতরাং যদি কোনো কৌণিক সরণের ফাংশন দেওয়া থাকে, টাইমের ফাংশন হিসেবে যদি কৌণিক সরণকে প্রকাশ করা যায় তাহলে আমরা কৌণিক বেগকে টাইমের ফাংশন রূপে পাবো, এবং সেই ফাংশন থেকে যে কোনো মুহূর্তের আমরা কৌণিক বেগ পাবো, এবং এভাবে প্রাপ্ত কৌণিক বেগকে তাৎক্ষণিক কৌণিক বেগ বলে, এবং এটি প্রকৃত কৌণিক বেগ। কোনো বস্তু যদি অসম কৌণিক বেগে ঘুরতে থাকে তাহলে আমরা তার যে কোনো মুহূর্তের কৌণিক বেগ নির্ণয় করতে পারি, আর মুহূর্তের কৌণিক বেগকে বলা হয় প্রকৃত কৌণিক বেগ কিংবা তাৎক্ষণিক কৌণিক বেগ। অর্থাৎ প্রকৃত পক্ষে কৌণিক বেগ বোঝাতে এই যে কোনো মুহূর্তের কৌণিক বেগকে বোঝায়। বুঝতে পেরেছো তোমরা? আর সেদিন মনে হয় তোমাদের আরেকটা জিনিস আমি বলেছিলাম, কৌণিক বেগ এর একটা ডিরেকশন আছে। আমরা জানি বেগ কথাটা উচ্চারণ করলেই আমরা বলবো যে এটি একটি ভেক্টর রাশি, তার মানে এর যেমন মান থাকে তেমনি দিক থাকে। দিকটা সম্পর্কে কারো আইডিয়া আছে এর দিক কোন দিকে হবে? দিকটা সম্পর্কে কেউ বলতে পারবে? কারো আছে এরকম ধারণা? বলো, একজন বলো। হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকে স্যার, ঘড়ির কাঁটার দিকে হলে নিচে আর ঘড়ির কাঁটার বিপরীত হলে উপরে, এটা? গুড গুড গুড, ভালো বলেছো। হ্যাঁ বলো, আবার বলো। যদি কোনো বস্তু কণা কোন দিক দিয়ে ঘুরে, বলো। যদি স্যার, কোনো ঘড়ির বস্তু কাঁটার কণা দিকে। ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ক্লক ওয়াইজ যেটাকে বলা হয়, ঘড়ির কাঁটার দিকে মানে হলো কি ওয়াইজ, বলো। ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটার দিকে ঘোরাকে কি ওয়াইজ ঘোরা বলে? ঘড়ির কাঁটার দিকে ঘোরাকে কি ওয়াইজ ঘোরা বলে বলো তো? স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ হলে ডাউন, এই কথাটা লিখে রাখিও। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দেই যে এখানে একটি বস্তু কণা ঘুরছে এবং এখানে একটা তীর চিহ্ন দিলাম, এটা দিয়ে কি ভাববে তোমরা? কিভাবে ঘুরছে? ক্লকওয়াইজ। তাহলে এই ক্লকওয়াইজ হলে এই সমতলে, যে সমতলে ঘুরবে তার লম্ব বরাবর ডাউন, মানে ভিতরের দিকে হবে। তো তোমরা বলো দেখি, আমার বোর্ডটা আর তোমার খাতা, তোমরা যদি খাতা লিখে থাকো, তো আমি যে বোর্ডে লিখছি আর তোমরা খাতা লিখছো, এই তল দুটি একই না আলাদা? আমি বোর্ডে লিখছি, আমার তলটা লম্ব হয়ে আছে, লম্ব তল। আর তোমরা খাতা লিখছো, তোমাদের তলটা কি হয়ে আছে বলো? তোমাদের কাগজ পৃষ্ঠার তলটা পৃষ্ঠতল। কথা বলছো? হ্যাঁ, পৃষ্ঠতল। তোমাদের তোমাদের তলটা অনুভূমিক হয়ে আছে। বুঝছো বুঝছো বিষয়টা? তোমাদের তলটা কি হয়ে আছে? আনুভূমিক। তাহলে এখন যে তলে বস্তু ঘুরবে সেই তলেরই এন্টি ক্লক, যদি ক্লক ঘুরে তাহলে সেই তলের লম্ব বরাবর ভিতরে। আমি বলবো যে আমার তলটা যদি লম্ব হয়ে থাকে তাহলে আমি বলবো এই তলে যদি কোনো বস্তু এভাবে ঘুরে তাহলে তার ঘূর্ণয়নের কৌণিক বেগের দিকটা হবে এই বোর্ড ভেদ করে ভিতরে। আর তোমাদের খাতার ক্ষেত্রে কি হবে? উপরের দিকে। তোমাদের খাতার ক্ষেত্রে বোঝার চেষ্টা করো, ক্লকে ঘুরছে, ক্লক।
স্যার খাতার নিচের দিকে মানে ভিতরের দিকে। রাইট, খাতার তলের ভেতরের দিকে। তো এটাই বোঝানো হয় ক্লকওয়াইজ ডাউন। ডাউন মানে আমি দেখো এখন ডাউন বলতে ডট 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 করে দিলাম, তার মানে এখন যে ডাউন দেখছো ওটা নয়, বরং এটা ভেদ করে ভিতরের দিকে। ক্লকওয়াইজ ডাউন মানে নিচে বা ভেতরের দিকে। আর এন্টি ক্লক হলে কি হতো? বলো, এই তলের ক্ষেত্রে এন্টি ক্লক হওয়ার জন্য কোন দিকে বলো? স্যার বাইরের দিকে। এর বাইরের দিকে, আমার বাইরের দিকে যেহেতু আঁকার কোনো ব্যবস্থা নাই, তাই আমি এটাকে ডট 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 করে দেখালাম। এটা দিয়েই আমি বোঝাতে চাই এটা বাইরের দিকে। ডট ডট কাল্পনিক অর্থে ব্যবহৃত হয়, যে ধরে নাও যে আমরা এখানে বাইরের দিকে কোনো রেখা আঁকতে পারছি না, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে দেখাই। তো এই হলো বিষয় আর কি। তোমরা কৌণিক বেগের দিক জানছো যে ক্লক ওয়াইজ ডাউন লিখে রাখো, ক্লক ওয়াইজ ডাউন এন্টি ক্লক আপ। রৈখিক বেগ ও কৌণিক বেগের সম্পর্ক। মূলত আমি যদি বলি রৈখিক বেগের মান, যেটাকে আমরা রৈখিক দ্রুতি বলতে পারি, ও কৌণিক বেগের মানের সম্পর্ক। আমি আরো, তোমরা কি জানো বেগের মানকে দ্রুতি বলে? তোমরা কি জানো বিষয়টা? লাইট কি ডিসকাস করছি? বেগের মানকে কি বলে? ওই বলতে পারলাম, বেগের মানকে কি বলা হবে? স্যার দ্রুতি। দ্রুতি। তাহলে আমরা বিকল্প ভাবেও ভাবতে পারি রৈখিক দ্রুতি ও কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক। এই কথাটাকে আমরা বলতে পারি রৈখিক দ্রুতি কৌণিক দ্রুতির সম্পর্ক। আমরা জানি যে বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘুরে, তখন তার বৃত্তের চাপ এবং ব্যাসার্ধ এবং কোণের মধ্যে একটি সম্পর্ক আমাদের জানা আছে নিশ্চিত। মূলত এইটা কি রকম সম্পর্ক? ধরা যাক এটা হলো এস, আর এটা হলো থিটা, আর এটা হলো ব্যাসার্ধ। এটাকে আমরা বলি, মানে এই বৃত্তচাপ, ব্যাসার্ধ আর কোণটা, রেডিয়াল কোণটার মধ্যে কি সম্পর্ক? এস ইকুয়াল আর থিটা। আর থিটা। আমরা যদি ডিফারেন্সিয়েট করি, উভয় পক্ষকে অন্তরীকরণ করি, অবশ্যই লিখবে টাইম সাপেক্ষে। টাইম সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, দেখো তোমরা, আমি এই জায়গাটাতে লিখো সময় সাপেক্ষে। তো সময় সাপেক্ষে লিখো, তো অন্তরীকরণ করে ডি ডিটি অফ এস, ডি ডিটি অফ, তোমরা অন্তরজ বা ডিফারেন্সিয়েশন অবশ্যই জানো। তোমরা কি এটা এই চেহারাটা বুঝতে পারো? ডিএস ডিটি, ডিএস ডিটি, এস এখানে দূরত্ব, রৈখিক সরণের মান, ডিএস ডিটি কি বলা যায় বলো? জানো কি? বৃত্তের ব্যাসার্ধ একটি নির্দিষ্ট মান, একটা নির্দিষ্ট সংখ্যা, আর তা বাইরে থাকলে বৃত্তিটা ডিটি। এখনই আলোচনা করা হলো ডিভিটি অফ থিটা। কে বলতে পারবে ডিভিটি অফ থিটা? স্যার কৌণিক বেগ এটা। হ্যাঁ, কৌণিক বেগ। গুড, কৌণিক বেগ আর ওমেগা। মনে রাখার জন্য হয়তো বলতে পারো ভি ইজ ইকুয়াল টু ওমেগা। সহজ করে ভি ইজ ইকুয়াল টু ওমেগা। এটি রৈখিক দ্রুতি আর কৌণিক দ্রুতির মধ্যে, অর্থাৎ রৈখিক বেগের মান ও কৌণিক বেগের মানের মধ্যে সম্পর্ক। তোমরা একটা বিষয় দেখতে পাবে যে এই সম্পর্কগুলো প্রত্যেক ক্ষেত্রে একই রকম। দেখো, রৈখিক ব্যাসার্ধ ইনটু কৌণিক, রৈখিক সরণের মান ব্যাসার্ধ ইনটু কৌণিক সরণের মান। বেগের বেলাও তাই, রৈখিক বেগের মান ব্যাসার্ধ ইনটু কৌণিক বেগের মান একই রকম কিনা? বামের রাশিটা ঘূর্ণন গতির ক্ষেত্রে বামের রাশিটা যদি হয় রৈখিক রাশি, ডানের রাশিটা হবে ব্যাসার্ধ ইনটু কৌণিক রাশি।
কৌণিক অনুরূপ রাশি আর কি। অর্থাৎ আমি যদি এখন তোমাদের বলতে বলি আমি ত্বরণের মধ্যে সম্পর্ক লিখবো, তাহলে কোনটা হবে? ত্বরণ। ত্বরণ বামে তাহলে কোন ত্বরণ থাকবে? কথা বলো। তুমি কি বুঝতে পারতেছো? না স্যার, আরেকবার বলবেন। আমি বলছি যে রাশিগুলোর মধ্যে সম্পর্কটা কিরকম দেখো। বামে রয়েছে মানে ধরো রৈখিক সরণ, ডানে আছে ব্যাসার্ধ ইন্টু কৌণিক সরণ। ঠিক এখানে বামে আছে রৈখিক বেগ, ডানে আছে ব্যাসার্ধ ইন্টু কৌণিক বেগ। বুঝতে পারছি বিষয়টা? বুঝছি স্যার। এই, ভেক্টর রূপে তোমরা দেখছো যে একটু আগেও আমি লিখেছি রৈখিক বেগের মান ও কৌণিক বেগের মান, এখন আবার লিখছি রৈখিক বেগ ও কৌণিক বেগ। অর্থাৎ তাদের ভেক্টর একটা রূপ রয়েছে, ভেক্টর সম্পর্ক রয়েছে। রৈখিক বেগ এবং কৌণিক বেগের একটি ভেক্টর সম্পর্ক রয়েছে। তোমরা যদি এটা জানতে চাও তাহলে এরকম ফিগার কল্পনা করতে হবে। সেটা হচ্ছে এটা হবে আর ভেক্টর। কোনো বস্তু যদি অ্যান্টি ক্লকে ঘুরে, ওমেগাটা কোন দিকে হবে বলো? বুঝতে পারতেছো কি এই বিষয়টা? স্যার উপরের দিকে। উপরের দিকে, গুড। তোমরা কি দেখতে পাচ্ছ দুইটা ভেক্টর পেয়ে গেছে অলরেডি? একটি বস্তু মানে এরকম আর কি, ওই যে ফ্যানটা যেমন ঘুরছে, সিলিং ফ্যানটা, একটা অক্ষ কল্পনা করো, যে অক্ষের চারদিকে সিলিং ফ্যানটা ঘুরছে, এটাকে আমরা বলি সিলিং ফ্যানটা ঘুরছে। তো এর তাহলে এরকম কোনো বস্তু যদি ঘুরে তাহলে এন্টি ক্লক ঘুরলে ওমেগাটা বাইরে হবে, সমতলের বাইরে। আর আমরা যদি যে কোনো একটা বিন্দু পি কে লোকেট করি, একটা বিন্দু গতিপথে যে কোনো একটা বিন্দু যদি আমরা কল্পনা করি, সেই বিন্দুতে পি বিন্দু যদি আমরা ধরি, তাহলে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত যে ভেক্টর, সেটার নাম কি ভেক্টর হয় বলো? ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর। গুড। ব্যাসার্ধ ভেক্টর, অবস্থান ভেক্টর, ঘূর্ণায়মান বস্তুর অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টর বলি। আরেকটা বিষয় থাকলো, সেটা হচ্ছে আরেকটি ভেক্টর। তোমাদের এই কথাটা বলে দিই, যদি কোনো বস্তু ঘুরতে থাকে তাহলে তার রৈখিক বেগের দিক হয়, যে কোনো বিন্দুতে রৈখিক বেগের দিক হয় স্পর্শকের দিকে। রৈখিক বেগের দিক কোন দিকে বললাম বলো? কথাটা বুঝলাম না। কোনো বস্তু যদি ঘুরতে থাকে রৈখিক বেগের দিক হয়, তোমরা তো কৌণিক বেগের দিক বুঝে গেছো। কৌণিক বেগের দিক বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। তো ঘুরলে হয় ক্লক না হলে অ্যান্টি ক্লক, এই দুইটাই তো। ক্লক হলে ডাউন হয়, অ্যান্টি ক্লক হলে আপ হয়। এই বস্তুটা এখন কোন পথে ঘুরছে বলো? অ্যান্টি ক্লক। অ্যান্টি অ্যান্টিক্লক। ক্লকে ঘুরছে, তার কৌণিক বেগের দিকটা নিয়ম অনুযায়ী বাইরে হয়। স্ক্রু নিয়ম অনুযায়ী একটা স্ক্রু ড্রাইভারকে ডান হাত দিয়ে যদি ঘোরাও, তাহলে দেখবে যে সেটা খুলে আসবে। স্ক্রু ড্রাইভার কোনো স্ক্রুকে যদি ঘোরাও, অ্যান্টি ক্লকে ঘোরালে স্ক্রুটা খুলে আসবে। মানে ধরো কাঠের মধ্যে বা কোনো কিছুর মধ্যে একটা স্ক্রু ঢুকে আছে, তাকে যদি অ্যান্টি ক্লকে ঘোরাও ডান হাত দিয়ে, ও খুলে আসবে। তাহলে স্ক্রুটাই তার দিকটা নির্দেশ করে। আবার যদি ওই স্ক্রুটাকে ডান হাত দিয়ে ঘড়ির কাঁটার দিকে ঘোরাও ক্লকওয়াইজ ঢুকে যাবে ভিতরে, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাও তাহলে খুলে আসবে। এটা দিয়েও কিন্তু কৌণিক বেগ বোঝা যায়।
আর অন্যান্য অনেক ক্ষেত্রে বোঝা যায়, যেমন পানির ট্যাপ, বোতলের কর্ক, কোনো বোতলের কর্ক যদি এন্টি ক্লকে ঘোরাও ওটা খুলে আসবে, এন্টি ক্লকে ঘোরালে ওটা খুলে আসবে, মানে খুলে আসছে মানে মৌলিক বেগের দিক। আবার যদি বোতলের কর্কটাকে ক্লক ওয়াইজে ঘোরাও তাহলে লেগে যাবে, ভিতরের দিকে যাবে। ক্লিয়ার কি বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন আমি যে কথাটি বলতে যাচ্ছি যে কোনো বস্তু ঘূর্ণায়নরত বস্তুর আবার রৈখিক বেগও থাকে। তো যখন সে রৈখিক বেগের দিক জানতে চায়, তার সাধারণ একটা নিয়ম হলো, কোনো বস্তু যদি ঘুরে আমরা যে কোনো বিন্দুতে রৈখিক বেগ জানতে পারি একটা স্পর্শক রেখা টেনে। এই বিন্দুতে রৈখিক বেগ জানতে হলে এই বিন্দুতে একটা স্পর্শক রেখা টানতে হবে, এবং সেই স্পর্শ রেখাটা তো এই পাশেও হতে পারতো, এটা ঘূর্ণয়নের দিকে, যেদিকে ঘুরছে ওইদিকে তীরটা দিতে হবে, এটাই হলো রৈখিক বেগ। তোমাদের কি তিনটা ভেক্টরের সাথে পরিচয় হলো? কোন বস্তু যদি এরকম, আমি যে বলছি যে ফ্যানটা যে অক্ষে ঘুরছে আনুভূমিক তলে, আনুভূমিক তলে ফ্যানটা ঘুরছে, আর একটা লম্ব রেখা কল্পনা করলাম, তো ওই রেখার একটা বিন্দু ও, এটা ও ড্যাশ বিন্দু, এটা ও, এটা ও ড্যাশ, ও ড্যাশকে কেন্দ্র করে ঘুরছে। তো তোমরা কি বলতে পারবে এর ব্যাসার্ধটা কত? এই ঘূর্ণায়ন পথের ব্যাসার্ধটা যদি এটা কোন হয়, সমকোণী ত্রিভুজ পাওয়া গেছে এখানে, এটা বলো তো, এই কোণের জন্য লম্বকে লম্ব, আমরা কি ব্যাসার্ধটা পেয়ে গেলাম? বলো তো ব্যাসার্ধটা। কথা বলো। ব্যাসার্ধটা পাওয়া গেছে সমকোণী ত্রিভুজ থেকে, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের এই কোণের সাপেক্ষে লম্বটাই হলো ব্যাসার্ধ। তাহলে ওই পথের ব্যাসার্ধ, সে যে বৃত্তাকার পথে ঘুরছে সেই পথের ব্যাসার্ধ কত হলো? ব্যাসার্ধ কত? স্যার এখানে আর কি? হ্যাঁ, এখানে স্যার আর কি মানে বুঝতে পারলাম না ঠিক। আর হলো এইটা, এইটা ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর যে দূরত্বটা সেটা, কিন্তু ওরের বিন্দুকে কেন্দ্র করে যখন ওই ঘুরছে লম্ব অক্ষের চারদিকে ঘুরছে, এই যে লম্ব অক্ষ, তো ওরের কেন্দ্র করে, তাহলে তারও তো একটা ঘূর্ণয়ন পথের ব্যাসার্ধ থাকবে, থাকবে না? জি স্যার। সেই ব্যাসার্ধটা মানে এই সমকোণী ত্রিভুজের লম্বটা, সেই লম্বটা আমরা পেয়ে গেলাম, কত বলো? আর সাইন থিটা। আর সাইন থিটা। তাহলে এখন আমাকে বলো যে বস্তুটি, বস্তু কণাটি একবার ঘুরলে কৌণিক সরণ কত হয়? তোমরা কি জানো একবার ঘুরলে কৌণিক সরণ? কথা বলো। আচ্ছা, একবার ঘুরলে না বলে তোমরা একটু দ্বারা, একবার ঘুরলে রৈখিক সরণ কত হয়? ইজিকল টু পরিধি হবে কি? পরিধি, পরিধি 2 পাই ইনটু ওই পথের ব্যাসার্ধ। বলো তো ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত পেলাম আমরা? আর আর সাইন। আমাদের কি জানা আছে একবার ঘুরলে কত সরণ হয়? এটা কোন রৈখিক সরণ। আর পথটা আর কি, আর সময়, একবার ঘোরার সময় কত বলো? একবার ঘোরার সময় স্পেশাল সময় বলো, তাড়াতাড়ি বলো। পি। স্পেশাল টাইম এটা বলো। জানো কি কোন জায়গায়? হ্যাঁ, তাহলে তোমাদেরকে যদি আমি এখন প্রশ্ন করি, রৈখিক সরণও জানা গেল, সময়ও সরণ সময় দুটাই জানা গেল, তাহলে কোন বেগ পাবো এই সরণ আর এই সময়কে কাজে লাগিয়ে?
কথা বলো। কৌণিক রৈখিক বেগের মান এটা তো রৈখিক সরণ 2 পাই আর 2 পাই আর তো একটা দূরত্ব রে, 2 পাই আর তো কোণ নয়। তাহলে এই যে 2 পাই ইনটু ব্যাসার্ধ, ওই পথের ব্যাসার্ধ, ওই পথটাতে কত সরণ হলো, ওই পথটা একবার ঘুরে আসলে একটা সুতাকে যদি একটা পেঁচ দাও, পেঁচ দিয়ে সুতাটা যদি খুলে লম্বা করো, তাহলে ওটা কার সমান পাবে? পরিধির সমান। পরিধির সমান। তাহলে ওইখানকার পরিধি হচ্ছে 2 পাই ইনটু ওখানকার ব্যাসার্ধ। তো ওর ব্যাসার্ধ তো ওটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন বলো, এটা হচ্ছে একটা দূরত্ব আর এটা হচ্ছে সময়। তাহলে রৈখিক বেগের মান v is equal to twice pi r sin theta divided by t। তোমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে কেউ বলতে পারবা এর আগের ক্লাসে আমি পড়িয়েছি twice pi by t কে কি? ওমেগা হবে। ওমেগা হবে। গুড, ওমেগা r sin theta। তোমাদের কি কারো এরকম জানা আছে এই বিষয়গুলো? এটা চিত্র মুছে দিলে চিত্র আছে দিলাম। তোমাদের কি এরকম বিষয়গুলো জানা আছে? এ বি সাইন থিটা একটা একক ভেক্টর দিলাম, কি লেখা যেতে পারে? এ বি সাইন থিটা ইটা হ্যাট একক ভেক্টর হ্যাট, কি লেখা যেতে পারে? কারো জানা আছে? ডট গুণ ক্রস গুণ জানো না তোমরা? স্যার a ইনটু b বাই a। রাইট। তাহলে তো কি যে বললাম তুমি, এ ইনটু বি বাই এ না, এ ক্রস বি অথবা বি ক্রস এ, যে কোনো একটা লেখা যাবে। কোনটা হবে তা বলা মুশকিল, তবে একটা হবে আর দিক অনুযায়ী হবে। তাহলে এ বি সাইন থিটা এ ক্রস বি। তাহলে ঠিক তোমরা এখন কি বলবে যে ওমেগা আর সাইন থিটা, ওমেগা এখানে কিন্তু ওমেগা একটা ভেক্টর রাশির মান, আর টা একটা ভেক্টর রাশির মান, আর মধ্যবর্তী কোণ থিটা। আমি আবারও হয়তো চিত্রটা অঙ্কন করে চিত্র হয়ে গেল আর ওমেগা। ওমেগাও কিন্তু একটা ভেক্টর, আরও একটা ভেক্টর, থিটা একটা কোণ। তাহলে তোমরা কি বলতে পারবে যে এই দুটার গুণফলটা কি হতে পারে? অথবা তবে দুইটা একসাথে হবে না, অর্থাৎ এটা ভেঙে দাও এটা পাবে, অথবা এটা ভেঙে দাও ওইটাই পাবে। তাহলে এখন কোনটা সঠিক বলে ধরে নেব? এখানে স্পষ্ট আমরা যদি ডান হাতে স্ক্রু রুল প্রয়োগ করি তাহলে দেখবো ওমেগা এবং আর ভেক্টরে ক্রস গুণ করলে, ওমেগা এবং আর ভেক্টরে ক্রস গুণ আমরা ডান হাতে স্ক্রু যদি ঘোরাই, ওমেগা থেকে আর ভেক্টরকে যদি ঘোরাই ওমেগা টু আর, তাহলে এটা কি ভিতরে চলে যাবে না উপরে বাইরে চলে যাবে? বলো। স্যার আরেকবার বলবেন? ওমেগা এবং আর, ওমেগাকে ফার্স্ট ভেক্টর ধরে আর ভেক্টরের দিকে স্ক্রুটা যদি ঘোরাতে থাকে তাহলে স্ক্রুটা ভিতরে ঢুকবে না বাইরে আসবে? স্যার বাইরে আসবে। ভালো করে দেখো, ওমেগা ওমেগা টু আর, ওমেগা থেকে আর এর দিকে একটা স্ক্রু ঘোরাচ্ছো, এটা কি ক্লক হচ্ছে না অ্যান্টি ক্লক হচ্ছে? ওমেগা টু আর স্যার ক্লকওয়াইজ ভিতরে ঢুকবে। ক্লক হলে এটা ভিতরে ঢুকে যাবে, তাহলে ওমেগা ক্রস আর। আর যদি উল্টাটা করি, আর কে প্রথম ধরে ঘোরাই, আর কে প্রথম ধরে ঘুরে দেয়, তাহলে আর ক্রস ওমেগা। তাহলে তোমরা কি এখন আমাকে বলতে পারবে যে ভি ভেক্টরের সমান্তরালে কে থাকলো? ভি এর সমান্তরালে কে থাকলো, ওমেগা ক্রস আর নাকি আর ক্রস আর? ওমেগা ক্রস। রাইট। ক্রস গুণনের নিয়ম অনুযায়ী
ওমেগা ক্রস আর এর দিক ভি এর সমান্তরাল হয়, তাহলে যেহেতু ওই ভি এর সমান্তরাল ওমেগা ক্রস আর, সুতরাং আমরা এখান থেকে এটা নেব না এটা নেব। এই হলো তাদের ভেক্টর রূপের সম্পর্ক, এই হলো তাদের ভেক্টর রূপের সম্পর্ক। তোমরা হয়তো বলবে যে স্কেলার রূপে লেখার সময় জাস্ট ওমেগা লিখেছি, আর ভেক্টর রূপে লেখার সময় জাস্ট ভেক্টর লিখব। হ্যাঁ, ভেক্টর লিখলে কিন্তু ক্রস গুণ থাকবে, ক্রস গুণ। অর্থাৎ আমরা যদি ভি ভেক্টর রূপে ভি ভেক্টরকে পাই, কোনো ঘূর্ণায়মান বস্তু কণাতে তিনটা ভেক্টর পাচ্ছি এখন পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে। কৌণিক বেগ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, রৈখিক বেগ ভেক্টর, প্রত্যেকটার দিক সম্পর্কে বলা হয়েছে। ভি ভেক্টর হয় স্পর্শকের দিকে, ওমেগা ভেক্টর হয় ঘূর্ণন সমতলের উপরে বা নিচে, ডিপেন্ড করে কোন দিকে ঘুরছে। আর ভেক্টর তো চিত্র থেকে তোমরা দেখছো অবস্থান ভেক্টর। এই দুটি ভেক্টরকে গুণ করে ভি ভেক্টর পাওয়া যায়। আমি এটি তোমাদের প্রয়োগ দেব, প্রয়োগটা তোমরা বোঝার চেষ্টা করবে। সময় কিরকম আছে? ভি ভেক্টর 2 সরি ওমেগা ভেক্টর 2i প্লাস 3j, আর ভেক্টর 6i মাইনাস 2j। প্রশ্ন, ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ। আগের ভেক্টরতে ক্রস গুণ জানা আছে তোমাদের? তোমরা কেউ কথা বলছো না? স্যার হালকা আছে, হ্যাঁ, হালকা জানা আছে ক্রস গুণন। বুঝলি? মানে স্যার ক্রস গুণন সম্পর্কে হালকা জানা আছে, স্পষ্ট নয়। কি একটা দেখা যাচ্ছে ওমেগা ইকুয়াল টু 2i প্লাস 3j, আর r ইকুয়াল টু 6i মাইনাস 2j। ভি ভেক্টর ইকুয়াল টু হাফ। ক্রস গুণের ধারণা আছে কিনা তোমাদের? হ্যাঁ, ক্রস গুণ করলে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। বুঝছো না এই বিষয়টা? নির্ণায়ক রূপে ক্রস গুণ জানো না? জি স্যার, জি স্যার। এটাই। তো এটা করবে এভাবে, তোমরা রৈখিক বেগ ও কৌণিক বেগের সম্পর্ক জানতে পারলে। সম্ভবত সময় শেষ, তো আর নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা হবে।